This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. সুপ্রিম কোর্টে আজ শুনানি ছিল আরজিকর মামলা। স্বভাবতই সকলেরই পাখির চোখ ছিল আজকের শুনানিতে কি বলা হয়, কি হয়, কি প্রশ্ন ওঠে। তো আজকের শুনানি থেকে যা যা প্রশ্ন উঠেছে বা যে কথা বিচারপতি বলেছেন তার মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে, ময়না তদন্তের চালান। তিনি রাজ্যের আইনজীবী অর্থাৎ কপিল সিবালকে জিজ্ঞেস করেছেন বিচারপতি যে ময়না তদন্তের চালান কোথায়। সিবিআই জানিয়ে দেয় এই চালান তারা হাতে পায়নি এবং আদালত কক্ষে কিন্তু রাজ্যের আইনজীবী কপিল সিব্বালকে রীতিমতো বিড়ম্বনায় পড়তে দেখা যায় যে এই চালানটি কোথায়। তিনি সেটি দেওয়ার চেষ্টা করেন কিন্তু শেষ পর্যন্ত তিনি দিতে পারেননি। আজকে জানান এই চালান তিনি অবশ্যই পরবর্তী শুনানিতে জমা করবেন আদালতে। এখন আমরা একটু জেনে নেব যে এই ময়নাতদন্তের চালান জিনিসটা কি, এটা এত গুরুত্বপূর্ণ কেন আরজিকর কাণ্ডের তদন্তে। এই বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের সঙ্গে রয়েছেন দ্য ওয়ালের এডিটর শঙ্খদীপ দাস। এই ময়নাতদন্তের চালান না, সেটা আজকে সুপ্রিম কোর্ট, দেখো তিয়া, সেটা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় সেটা তিনি আজকে খুব ভালো করে ব্যাখ্যা করেছেন। তিনি এবং বিচারপতি জেবি পার্ডিওয়ালা তারা দুজনে মিলে এই ব্যাপারে প্রশ্ন তোলেন। আজকে সুপ্রিম কোর্টে সিবিআই স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার পর সেটাকে তিনজন বিচারপতি খুঁটিয়ে পড়েন। তারপরেই আমরা দেখি যে প্রধান বিচারপতি এই ময়না তদন্তের চালানের বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন যে ময়না তদন্তের চালানটি কোথায়। আমরা দেখতে পাই যে কপিল সিবাল সেটাকে দেখছেন, তা ফাইলের মধ্যে পাননি। এখন প্রধান বিচারপতি এরপরেই বলেন যে এই চালান, ময়নাতদন্তের চালান, এটা কিন্তু খুব ক্রিটিক্যাল, এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। কেন গুরুত্বপূর্ণ ব্যাপার উনি ভালো করে ব্যাখ্যা করে বোঝান। উনি বলেন যে ময়নাতদন্তের জন্য যখন চালান পাঠানো হবে সেই চালানে লেখা থাকা উচিত যে মৃতার শরীরে কি বা মৃতের শরীরে কি পোশাক পরা ছিল, তার সঙ্গে কোনো অ্যাসেসরি বা আর্টিকেল ছিল কিনা। মানে এটা বোঝানোর জন্য বলি যে মৃত ব্যক্তি বা মৃতা, যেখানে আরজিকরের মৃতা, তার অলংকার পরা থাকতে পারে, তার কোনো গয়না থাকতে পারে, সেটা থেকে কোনো ছড়ে যেতে পারে, সেইটা থেকে যে অপরাধী তার গায়েও আঘাত হতেও পারে। তো এইটা হচ্ছে এভিডেন্স এবং এটাতেও ময়নাতদন্তে বোঝা যায় যে কি থেকে ক্ষত তৈরি হচ্ছে ইত্যাদি প্রভৃতি। সুতরাং কি জামা, তার পরনে কি ছিল এবং কি কি আর্টিকেল ছিল, একদম সেইটা কিন্তু ময়নাতদন্তের চালানে লেখা থাকে এবং সেই লেখাটা লিখবে পুলিশ তদন্তকারী অফিসার, লিখে তারপরে ময়নাতদন্তের জন্য পাঠাবে। তো এখন চিফ জাস্টিস প্রশ্ন তুলেছে যে এই যে চালান, এটা ছাড়া অটোপসির ডাক্তার উনি অটোপসিও করতে পারেন, তাহলে অটোপসিটা কিসের ভিত্তিতে হলো, এই চালানটা কোথায়। এবং উনি বলেছেন যে এই যে চালান একটা ফর্ম, তার মধ্যে লেখা থাকবে যে কনস্টেবলের নাম, যে কনস্টেবল ওটাকে হাতে করে নিয়ে অটোপসি ডাক্তারের কাছে যাবে এবং মৃতার পরিবারের কোনো একজন ব্যক্তিতে আত্মীয় পরিজন বন্ধু কেউ একজন যদি সঙ্গে থাকেন তাহলে তার নামও লেখা থাকবে যে তিনি আছেন, কিন্তু এই কাগজটাই মিসিং। সিবিআই বলেছে যে আমরা এটা হাতে পাইনি। কপিল সিবালের কাছে আজকে যে ফাইল রাজ্য সরকারের তরফ থেকে দিয়ে রেখেছিল আইনজীবীর হাতে, সেখানে এটা ছিল না। তবে কপিল সিবাল বলেছেন যে এই ব্যাপারে তিনি আগামী শুনানিতে এভিডেভিট আকারে সেটা জমা দেবেন, মানে হলফনামা আকারে পেশ করবেন। কিন্তু এইটা একটা বড় কোয়েশ্চেনের মধ্যে পড়ে গেল। দেখো, একটা কথা যেটা আমি বারবার করে বলছি সেটা হচ্ছে যে আরজিকরের ঘটনায় হাসপাতালের লোয়ার ব্যুরোক্রেসি বা ডাক্তার এবং মানে প্রশাসনে যে ডাক্তাররা ছিলেন সন্দীপ ঘোষ এবং তার বাহিনী, আর পুলিশের যে নিচুতলাতে তাদের দিক থেকে কিছু হ্যান্ডলিং এর দিকে কিছু প্রসিডিউরাল ল্যাপসের ব্যাপার নিয়ে, প্রক্রিয়াগত ত্রুটির ব্যাপারে প্রথম দিন থেকেই প্রশ্ন উঠছে। প্রথম দিনই বিচারপতি জেবি পার্ডিওয়ালা বলেছিলেন যে রাত 11:30টার সময় এফআইআর হচ্ছে আর বিকেলবেলা বা সন্ধ্যেবেলা হয়ে যাচ্ছে ময়নাতদন্ত, তো এফআইআর এর আগে ময়নাতদন্ত হচ্ছে কি করে। তো এইসব প্রসিডিওর তুলেছে। কলকাতা পুলিশ ঘরোয়াভাবে একটা কথা বলছে যে এটা একটা বড় ঘটনা ঘটে যায় এবং সঙ্গে সঙ্গে চিফ মিনিস্টার ফোন করেন তদন্তের জন্য, ওখানে এত লোক পৌঁছে যায়, আন্দোলন শুরু হয় জুনিয়র ডাক্তারদের, ফলে ওখানে ক্রাউড ম্যানেজমেন্টের একটা ব্যাপার ছিল। সেজন্য ইনভেস্টিগেটিং অফিসার ভেবেছিলেন যে সবটা হয়ে যাওয়ার পরে রাত্রিবেলা, কারণ এইখানে এফআইআরটা একটা লেখাটাও একটা বড় ব্যাপার, অনেক খুঁটিনাটি এফআইআর এর মধ্যে রয়েছে, সেখানে ঠান্ডা মাথায় এফআইআরটা লিখতে হবে। তো সেই কারণে রাত্রিবেলা গিয়ে লিখেছেন। এমন নয় যে এটা খুব বড় কোনো মিস্টেক, এখানে প্রসিডিউরাল মিস্টেক ধরা যায় এটা অবশ্যই, কিন্তু ওই রকম ইন্টেনশন ছিল না বলে কলকাতা পুলিশের বক্তব্য। কিন্তু সুপ্রিম কোর্টে আমরা বারবার দেখছি যে এটা নিয়ে প্রশ্নের মুখে পড়ছি। তবে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট সেটা দেখা যাচ্ছে যে
প্রসিডিউরাল মিস্টেক যাই থাকুক, কলকাতা পুলিশ প্রথম দিনই যে ঘটনাটার বিষয়টা সামনে আসার পরপরই 7-10 ঘন্টার মধ্যে যে একজনকে অ্যাকিউজকে অ্যারেস্ট করেছিল, তারপরে কিন্তু সিবিআই এখনো পর্যন্ত কাউকে অ্যারেস্ট করতে পারেনি। সিবিআইও এই নানা রকম বিষয় নিয়ে প্রশ্ন তুলছে, স্ট্যাটাস রিপোর্টে হয়তো কিছু দিয়েছে, কিন্তু সিবিআই কিন্তু এখনো পর্যন্ত কোনো সেকেন্ড বা থার্ড পার্সনকে অ্যারেস্ট করতে পারেনি। কারণ সাধারণ মানুষের অনেকের মনে এই প্রশ্নটা রয়েছে বা এই ধারণা রয়েছে যে এইটা ওই এক সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় হয়তো করেনি, হয়তো হতে পারে যে সঞ্জয় রায়ের সাথে আরো একজন ছিল বা আরো একজন ছিল, কিন্তু এখনো পর্যন্ত সিবিআই তদন্তে কোনো সেকেন্ড বা থার্ড পার্সনকে ডাকাডাকি বা তার নাম এখনো পর্যন্ত শুনতে পাইনি। আজকে সিবিআই এরকম কোনো ইঙ্গিত স্ট্যাটাস রিপোর্টে করেছে কিনা সেটা আমাদের জানা নেই, কারণ প্রধান বিচারপতি বলেছেন যে সিবিআই যে লাইনে তদন্ত করতে চাইছে সেটা তাদের জানিয়েছে এবং তারা কন্টিনিউ করুক। সিবিআই তদন্তের প্রক্রিয়া নিয়ে কিন্তু সুপ্রিম কোর্ট আজকে কোনো প্রশ্ন তোলেনি। এটা মনে রাখতে হবে যে সিবিআই যেভাবে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাচ্ছে, 13 তারিখ তারা তদন্ত ভাড়া হাতে পেয়েছে, 13ই অগস্ট, আজকে 9 সেপ্টেম্বর, এই কদিনের মধ্যে যে 26-27 দিন, তাতে কিন্তু সিবিআই যেভাবে তদন্তের প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাচ্ছে, আজ অন্তত সুপ্রিম কোর্ট সে ব্যাপারে কোনো কোয়েশ্চেন তোলেনি, বরঞ্চ বলেছেন যে সিবিআই যে তদন্তের যে লাইন সেটা আমাদের জানিয়েছে, আমরা সিবিআইকে বলছি আরো 7 দিন পরে আরেকটি স্ট্যাটাস রিপোর্ট পেশ করতে, ঠিক আছে। কিন্তু ওইটাই বলছি যে স্ট্যাটাস রিপোর্টে সিবিআই আরো সেকেন্ড বা থার্ড পার্সনের কথা জানিয়েছে কিনা এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি, কিন্তু আপাতভাবে দেখছি যে ফার্স্ট যে অ্যারেস্ট কলকাতা পুলিশ করেছিল, তারপরে সেকেন্ড বা থার্ড অ্যারেস্ট এখনো পর্যন্ত হয়নি। কিন্তু কলকাতা পুলিশের তরফে কিছু ত্রুটি, যে কথা তুমি বললে, এখন দেখা যাক সত্যি ময়নাতদন্তের চালান ছিল কিনা, কারণ আজকে প্রধান বিচারপতি বারবার বলেছেন যে ময়নাতদন্তের যে চালান, সেখানে সেই চালান এবং চালানের শিলমোহর এই দুটো দেখে তবেই অটোপসির যে ডাক্তার অটোপসি করতে পারবেন। ঠিক, এবং একটা কথা তুমি মনে রেখো যে এইবারে ময়নাতদন্ত যখন হয় সেটা হচ্ছে যে জুনিয়র ডাক্তার তাদের দাবি অনুযায়ী কলকাতা পুলিশ কিন্তু একজন বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সেই ময়নাতদন্ত করে। দ্বিতীয় কথা হচ্ছে যে পুরো ময়নাতদন্তের একটা ভিডিওগ্রাফি করা হয় এবং সেই পুরো ভিডিওগ্রাফটাও কিন্তু সিবিআই কে দেওয়া হয়েছে, আর ময়নাতদন্তে যেসব নমুনা সংগ্রহ করে করা হয়েছে সেগুলো রাখা হয়েছে এবং সেগুলোকে সিবিআই কে দেওয়া হয়েছে। তো এই পর্যন্ত এগিয়েছে। আর একটা ইম্পর্টেন্ট বিষয় যেটা আমরা বলতে আমরা মিস করে যাচ্ছি, সেটা হচ্ছে যে আজকে সলিসিটর জেনারেল তুষার মেহতা উনি বলেছেন যে নমুনা সংগ্রহগুলো ক্রাইম সিনে পাওয়া গেছে সেগুলো সিএফএসএল কলকাতা সিএফএসএল সেগুলোকে ফরেন্সিক তদন্ত করা হয়েছে, কিন্তু সিবিআই সেই সিএফএসএল তদন্তে সন্তুষ্ট নয়, তারা এইমসে পাঠাবে বলে। ঠিক, তারা এইমসের সিএফএসএল বা অন্য কোনো সেন্ট্রাল সিএফএসএল তারা আরো একবার ফরেন্সিক তদন্ত করে দেখতে চায়। তো সে ব্যাপারে আদালত আপত্তি করেনি, সুপ্রিম কোর্ট আপত্তি করেনি, তো সেটা কিন্তু সিবিআই আরেকবার ফরেন্সিক তদন্ত করে দেখবে। ঠিক সিবিআই এর তদন্তের গতিমুখ সঠিক থাকলেও কিন্তু এই নমুনা সেটা দ্বিতীয়বার আবার একবার পরীক্ষা করা হবে বা চালান কেন নেই, এই প্রশ্নগুলো ছোটখাটো উঠেছে। আমরা আশা করছি যে পরবর্তী যে 17 তারিখের শুনানি রয়েছে, হতে পারে সেখানে পরবর্তী রিপোর্টে হয়তো এই বিষয়ে কিছু আলো দেখা যাবে বা রাজ্যের তরফেও চালান বিষয়ক একটা সদুত্তর দেওয়া সম্ভব হবে আদালতে। আরজিকর বিষয়ক শুনানি এবং অন্যান্য আরো খবরে চোখ রাখতে দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানেই।